এবার ভয়ঙ্কর এক ঘটনায় কেঁপে উঠল বাংলাদেশ। তবে ঘটনা নিছকই একটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, সেই প্রশ্ন কিন্তু আজকে দিনভর বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। যে ঘটনা আজকে ঘটেছে তা কিন্তু বহুদিন ধরেই মোহাম্মদ ইউনূস ঘটাতে চাইছিলেন। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনস যাওয়ার পথে একটি জাহাজ আজকে দাউ দাউ করে আগুনে জ্বলে রীতিমতো ভস্মিত হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনে পোড়ার ঘটনা আমাদের কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে এক্ষেত্রে একটি প্রকাণ্ড জাহাজ আগুনে পুড়ে গেল, তা কিন্তু এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে সেভাবে সেন্ট মার্টিনস দ্বীপে হয়নি। সেন্ট মার্টিনস দ্বীপটি কেন বিতর্কিত সেটি যদি আপনারা জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই সেন্ট মার্টিনস দ্বীপটি যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে বেশি লাভবান হবেন মোহাম্মদ ইউনূস। কারণ মোহাম্মদ ইউনূস চান এই সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিতে, যা আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল যে পারপাস সেটাকে সলভ আউট করবেন। এবং আমেরিকা কিন্তু দিনের পর দিন এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে চেয়েছেন। শেখ হাসিনা সর্বপ্রথম এই দ্বীপটিকে যে আমেরিকা চাইছে সে কথা আমাদের সামনে ফাঁস করে দেন, এবং সেন্ট মার্টিনস দ্বীপটি তিনি আমেরিকার হাতে তুলে দিতে চাননি বলেই তাকে কিন্তু ডিপ স্টেটের ষড়যন্ত্রে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। তা আজকে সকলে জানেন এবং এটি ধ্রুব সত্য। সে সময় সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন, মার্কিন নাগরিক ডোনাল্ড লু, যিনি সে সময় রেজিম চেঞ্জের জন্য বিখ্যাত ছিলেন এবং মার্কিন সরকার তাদের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব ছিল স্পেশালি বাংলাদেশকে নিয়ে, তিনি শেখ হাসিনা সরকারকে প্রস্তাব দেন এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে যেন আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। কারণ আমেরিকা সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে একটি মিলিটারি বেস তৈরি করতে চায়। শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন, আমাদের দেশের মাটি কাজে লাগিয়ে অন্য দেশের উপর নজরদারি করা তা কখনোই বাংলাদেশ করতে দেবে না। প্রধানত সেন্ট মার্টিনস দ্বীপটি জিওগ্রাফিক্যাল অবস্থানটা যদি দেখেন তাহলে দেখবেন এটিতে যদি সামরিক বেস ক্যাম্প তৈরি করা যায় তাহলে খুব সহজে মার্কিন গোয়েন্দারা কিংবা সেনাবাহিনী মায়ানমার, চীন এবং ভারতকে কড়া নজরদারির আওতায় রাখতে পারবে। মনে রাখবেন, ইন্দো প্যাসিফিকে আমেরিকা কিন্তু সে অর্থে এখনো মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে পারেনি। আর পারেনি বলেই চীনের ডমিনেন্সকে খতম করার জন্য তারা বারবার ভারতের কাছে ছুটে আসে। যদি তারা সেন্ট মার্টিনস দ্বীপটিকে পেয়ে যেত তাহলে কিন্তু খুব সহজেই চীনের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এবং জাহাজের উপর তারা সার্ভেলেন্স করতে পারত। শেখ হাসিনা কিন্তু সে সময় সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে দেয়নি, এবং আমেরিকার ইন্দো প্যাসিফিকে যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল, যা চায়নার ডমিনেন্সকে কমাতে চায়, সেই পারপাসকে কিন্তু তারা সলভ আউট করতে সাহায্য করেনি। তারপরেই শেখ হাসিনার বিপক্ষে শুরু হয় আন্দোলন, এবং বাকিটা তো ইতিহাস আপনারা জানেন। মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন তখন সকলের আগেই সেন্ট মার্টিনস দ্বীপটিতে সাধারণ মানুষের জন্য যাতায়াত বন্ধ করে দেন। এক অদ্ভুত যুক্তি সে সময় দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের পোষা এক উপদেষ্টা। তিনি বলেছিলেন পরিবেশ বাঁচাতে হবে, পরিবেশের ভালো করার জন্য অর্থাৎ পরিবেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য তৎকালীন মোহাম্মদ ইউনূসের পরিবেশ বিষয়ক উপদেষ্টা ঘোষণা করে দিয়েছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটিতে সাধারণ মানুষ যেতে পারবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন এই সেন্ট মার্টিনস দ্বীপটি থেকে যেন সাধারণ মানুষের নজর সরে, তার জন্য সরকার উদগ্রীব। তিনি একবারও ভাবেননি যে সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে যে পর্যটন শিল্প গড়ে উঠেছে, যে হোটেল, যে দোকান, যে একাধিক ট্রাভেল এজেন্সি গঠন হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে। আন্দোলন শুরু হয়। বলা হয় কিসের জন্য কোন আইনের আওতায় এনে সেন্ট মার্টিনস দ্বীপকে নিষিদ্ধ এক দ্বীপে পরিণত করতে চাইছে সরকার। আন্দোলনের মুখে এই ইউনূস সরকার কিছুটা হলেও পিছিয়ে আসে। তারা ঘোষণা করে নভেম্বর মাসে যদি পর্যটক সেন্ট মার্টিনস দ্বীপটিতে যায় তাহলে শুধু দিনের বেলায় ঘুরতে পারবে, এবং জানুয়ারি এবং ডিসেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি 2 মাসে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয় পর্যটকদের। এমনকি সেন্ট মার্টিনস দ্বীপটিতে গেলে টিকিট কাটতে হবে, সরকারি ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে, এবং তাদের প্রত্যেকের আধার কার্ড মানে ভোটার কার্ডের মতো যে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের। অর্থাৎ এমন কিছু জটিলতা তৈরি করা হয় ইচ্ছাকৃত যেন সাধারণ মানুষ এই ঝুটঝামেলায় না ঝাঁপিয়ে পড়ে সেন্ট মার্টিনস দ্বীপে যায়, এবং সেন্ট মার্টিনস দ্বীপটি
থেকে আস্তে 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 সাধারণ মানুষের দৃষ্টিটি সরানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস সরকার। কিছুদিন আগেও দেখেছিলাম সেন্ট মার্টিনস দ্বীপ লাগোয়া একটি জায়গায় দাউ দাউ করে আগুনে জ্বলছে একাধিক বাড়ি। আর আজকে দেখুন, যখনই পর্যটনের এই বিষয়টি শুরু হয়েছে, ঠিক তখনই পর্যটকদের জন্য যাওয়া একটি জাহাজ জলের মধ্যেই আগুন ধরে গেল এবং দাউ দাউ করে সেই আগুনে প্রায় পালিয়ে বাঁচলেন 194 জন যাত্রী, যদিও মৃত্যু হয়েছেন একজন জাহাজের কর্মচারীর। পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেষ মরণ কামড়টি দিতে চাইছে মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে তার বাঁচার সম্ভাবনা নেই এবং ক্ষমতা ছাড়ার আগেই মার্কিন গোয়েন্দাদের সঙ্গে কোনো একটি গোপন চুক্তি মোহাম্মদ ইউনূস যে করে যেতে চাইছেন তা কিন্তু পরিষ্কার। বাইডেন প্রশাসনের সময় তিনি চেয়েছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিতে এবং এর জন্য তিনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF বিভিন্ন জায়গা থেকে প্রায় 17,000 কোটি ডলারের একটি লোন ও স্যাংশন কিন্তু আমেরিকার দ্বারা করা হয়েছিল। আর আজকে দেখুন, সেন্ট মার্টিনস দ্বীপে পর্যটক ভর্তি একটি জাহাজ দাউ দাউ করে আগুনে পুড়লো, গোটা বিশ্ব দেখলো, সরকার চুপ। মোহাম্মদ ইউনূসপন্থী বিভিন্ন বিজ্ঞানীরা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেন্ট মার্টিনস ছোট্ট একটি দ্বীপ, কিন্তু এই ছোট্ট দ্বীপে কি সেনাবাহিনীর ঘাঁটি করা সম্ভব? আমি প্রায় 6 মাস আগে একটি ভিডিও করে বলেছিলাম, হ্যাঁ, করা সম্ভব। কারণ বিজ্ঞান বলে একটি জিনিস আছে এবং এখন যেভাবে প্রযুক্তি এবং বিজ্ঞান আধুনিকতার যুগে চলে গেছে, সেখানে সেন্ট মার্টিনস দ্বীপটি কাজে লাগিয়ে আমেরিকা সেনাবাহিনী সেনাঘাঁটি তৈরি করতে পারে। সেদিন কি বলেছিলাম আপনারা দেখুন, তারপর বাকিটা আমি বলবো। আমেরিকা সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে নিতে চায়। যখন এই খবর শেখ হাসিনা সবার আগে প্রচারে আনেন, তখন ইউনূসপন্থী একাধিক বিজ্ঞানীরা বিভিন্ন রকম যুক্তি সাজান। তারা বলেন আমেরিকা এই দ্বীপটি নিয়ে করবেই বা কি? এই দ্বীপটির আয়তন এতটাই ছোট যে আমেরিকা চাইলেও নাকি সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে না এখানে। আর এখানেই পাল্টা যুক্তি দিয়েছেন একাধিক বিজ্ঞানীরা। দেখুন, এই দ্বীপটির আয়তন সত্যিই ছোট। বর্তমানে যদি আপাত দৃষ্টিতে এর আয়তন দেখেন, দেখবেন এই দ্বীপটির দৈর্ঘ্য 9 কিলোমিটার, প্রস্থ 1/2 কিলোমিটার, যার ফলে আয়তন হয়েছে 8 বর্গ কিলোমিটার। এত ছোট দ্বীপে কিন্তু সত্যি কোনো সামরিক ঘাঁটি তৈরি করা কার্যত অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা এর পিছনে কিছু কথা লুকিয়ে যাচ্ছেন, তা শুনলে আপনাদেরও কিন্তু চক্ষু চড়ক গাছ হতে পারে। তারা বলছেন না, এই দ্বীপটির নিচে কিন্তু যে বেসমেন্ট আছে তা ভিত শিলা দ্বারা গঠিত। অর্থাৎ এই ধরনের শিলার কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এই রকমের শিলা কিন্তু জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় কিন্তু আবার জেগে ওঠে। অর্থাৎ যখন জোয়ারের সময় এই ধরনের বেসমেন্ট নিচ থেকে সরে যায়, তখন অটোমেটিকলি এই নিচের যে দ্বীপ আয়তন তা 3 গুণ বেড়ে যায়। এবং ওই সময় যদি এই দ্বীপটিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, পাথর, প্রবাল এবং বিভিন্ন রকম কেমিক্যাল দ্রব্য ফেলা যায়, তাহলে কিন্তু কার্যত এই দ্বীপের আয়তন আরও 3 গুণ বেড়ে যেতে পারে। এবং এই 8 বর্গ কিলোমিটার যার বর্তমান আয়তন, সেটি বেড়ে 3 গুণ মানে 45 থেকে 50 বর্গ কিলোমিটার অনায়াসেই করতে পারে বিভিন্ন প্রযুক্তিবিদরা। মনে রাখতে হবে, বিশ্বের ইতিহাসে এরকম প্রযুক্তিকে কাজে লাগিয়ে একাধিক স্থাপত্য কিন্তু নির্মাণ হয়েছে এবং এই ধরনের প্রযুক্তি বিশ্বের বহু দেশের কাছেই আছে। আমেরিকা, রাশিয়া, চীন, এমনকি ভারতও এই ধরনের বেসমেন্ট ভিতকে সরিয়ে নতুন করে কিন্তু পিলার ভিতের তলায়, দ্বীপের তলায় কিন্তু তৈরি করতে পারে। এবং আরও উল্লেখযোগ্যভাবে আপনি যদি দেখেন, সবথেকে বড় দুটো উদাহরণ আমাদেরই খুব কাছের এক বিদেশি শক্তির কাছেই আছে, আরবের দুবাই। অনেকেই নাম শুনেছেন। দুবাই কিন্তু সম্প্রতিকালে এই রকম পদ্ধতি বা প্রযুক্তি কাজে লাগিয়ে দুটো দ্বীপই তৈরি করে ফেলেছেন। একটি হলো পাম আইল্যান্ড এবং অন্যটি হলো ওয়ার্ল্ড আইল্যান্ড। এই পাম আইল্যান্ড এবং ওয়ার্ল্ড আইল্যান্ড যখন তৈরি করা হচ্ছিল, তখনও কিন্তু মানুষ একাধিক ক্ষেত্রে এই প্রশ্ন তুলেছিল যে কিভাবে এই দ্বীপগুলোকে বসবাসের উপযুক্ত করতে পারবে দুবাই। কারণ এই দ্বীপগুলোর আয়তন এতটাই ছোট এবং চারিদিকে বালি দ্বারা পরিবেষ্টিত, কোনোভাবেই বড় সামরিক শক্তি কিংবা বড় বাড়ি কিছুতেই কাজে লাগাতে পারবে না। দুবাই কিন্তু একইভাবে এই দ্বীপগুলোকে কাজে লাগিয়ে আজ বিশ্বের অন্যতম সেরা সৃষ্টিতে পরিণত করেছে এই দুটো জায়গাকে। আরও শুনলেও অবাক হবেন, এই ওয়ার্ল্ড আইল্যান্ডে এখন বর্তমানে তারা বিশ্বের অন্যতম উঁচু যে স্থাপত্য সেটাও কিন্তু নির্মাণ করেছেন। ফলে এটি করা সম্ভব। অর্থাৎ প্রযুক্তিবিদরা চাইলেই এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে কিন্তু আয়তনে 3 গুণ বাড়িয়ে এর উপরে কোনো নির্মাণ কাজ অনায়াসেই করতে পারেন বর্তমান সময়ে। অর্থাৎ বুঝতেই পারলেন যে মোহাম্মদ ইউনূসপন্থী বিজ্ঞানীরাও সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, সরকার যখন শেষ বেলায় সেন্ট মার্টিনসের দরজা পর্যটকদের জন্য খুলেছে, ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটিয়ে দেওয়া হলো
যেন পর্যটকরা আসলে সেন্ট মার্টিনস থেকে দূরে সরে যেতে শুরু করেন। এবং মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে যাওয়ার আগে এই সেন্ট মার্টিনস দ্বীপটি মার্কিন সাম্রাজ্যের কাছে বিক্রি করে দিয়ে চলে যাবেন, যা তারা অঘোষিত করেছেন এবং যে চুক্তির বিনিময়ে মোহাম্মদ ইউনূস হয়তো ক্ষমতাতেও বসেছেন। এতদিন পর সেন্ট মার্টিনস ফের বিতর্কের কেন্দ্রে, আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং গোটা বিশ্ব আস্তে আস্তে মোহাম্মদ ইউনূসের যে ষড়যন্ত্র, যে বাংলাদেশ বিক্রির ছক, তা কিন্তু আজকের ঘটনার পর পরিষ্কারভাবে ফের একবার বুঝে গেল। বাংলাদেশের সাধারণ মানুষ এবার কি করবে, এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর ভীষণ মাত্রায় উঠল। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।